এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে সংসদ সদস্যরা থাকতে পারবেন না। হাইকোর্টের রায় আপিল বিভাগে বহাল। ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরে হামলার ঘটনায় ভিডিও ফুটেজ দেখে আরো 21 জন গ্রেফতার। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা বলছে পুলিশ। ঘটনাবহুল 7 নভেম্বর আজ। ভিন্ন ভিন্ন আঙ্গিকে দিনটি পালন করছে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে যে দলই জয়ী হোক বাংলাদেশের সঙ্গে সম্পর্কে কোনো প্রভাব পড়বে না বললেন মার্শা ব্লুমবার্নিকাট। এবং আল কায়েদার হুমকির পর যুক্তরাষ্ট্র নির্বাচনকে সামনে রেখে নিরাপত্তা জোরদার। এফবিআই তদন্তে হিলারির ইমেল কেলেঙ্কারির তথ্য মেলেনি। সময় সংবাদে সঙ্গে আছি আমি ফয়সাল মোর্শেদ। এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সংসদ সদস্যরা থাকতে পারবেন না। হাইকোর্টের এই সংক্রান্ত রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বে 4 সদস্যের বেঞ্চ এ রায় বহাল রাখেন। একই সঙ্গে গভর্নিং বডির প্রবিধান মালার 5 এবং 50 ধারা বাতিলের রায়ও বহাল রেখেছেন আপিল বিভাগ। এর ফলে কোনো সংসদ সদস্যই আর শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে থাকতে পারছেন না। গত 1 জুন বেসরকারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটি ও গভর্নিং বডিতে সংসদ সদস্যরা থাকতে পারবেন না বলে রায় দেন হাইকোর্ট। ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের বাড়ি ঘর ও মন্দিরে হামলার ঘটনায় ভিডিও ফুটেজ দেখে আরো 21 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে গ্রেফতারের সংখ্যা দাঁড়ালো 74 জনে। গত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। ধর্ম অবমাননার অভিযোগে 30 অক্টোবর নাসিরনগরে হিন্দু পাড়ায় হামলা ও লুটপাট চালায় দুর্বৃত্তরা। এ ঘটনায় স্থানীয়দের পক্ষ থেকে এখনো পর্যন্ত 2টি মামলা দায়ের করা হয়েছে, যেখানে প্রায় 2500 অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে চলছে মন্ত্রিসভার নিয়মিত সাপ্তাহিক বৈঠক। সকাল 10টায় শুরু হয় এই বৈঠক। এতে যোগ দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী সহ মন্ত্রিসভার সদস্যরা। বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলমের ব্রিফ করার কথা রয়েছে। সময় সংবাদে আরো থাকছে, জলবায়ু পরিবর্তনে বাড়ছে প্রাকৃতিক বিপর্যয়, বাড়ছে উষ্ণতা। কার্বন নিঃসরণের মাত্রা না কমালে প্লাবিত হবে দেশের নির্মাঞ্চল, আশঙ্কা বিশেষজ্ঞদের। আজ ঘটনাবহুল 7 নভেম্বর। দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন দিনটি পালন করছে ভিন্ন ভিন্ন আঙ্গিকে। এক পক্ষ দিনটিকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বললেও আরেক পক্ষ বলছে মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস। কেউ বলছেন 7 নভেম্বর খুলে দিয়েছে গণতন্ত্র ও উন্নয়নের পথ। আবার কারো মতে এর মাধ্যমে স্বাধীনতা বিরোধীদের রাজনীতিতে প্রতিষ্ঠা দিয়ে আঘাত করা হয়েছে মুক্তিযুদ্ধের চেতনায়, বাধাগ্রস্ত করা হয়েছে অর্থনৈতিক অগ্রগতি। সালাউদ্দিন সুমনের রিপোর্ট। কর্নেল তাহেরের পাল্টা অভ্যুত্থানে 1975 সালের 7 নভেম্বর এভাবেই রাস্তায় নেমে আসেন সিপাহী ও জনতা। পতন হয় জেনারেল খালেদ মোশাররফের। এই অভ্যুত্থানের মাধ্যমে বন্দিদশা থেকে মুক্ত হয়ে ক্ষমতার কেন্দ্রে চলে আসেন জেনারেল জিয়াউর রহমান। ওই দিন ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে জাসদের সমাবেশে ভাষণ দেওয়ার কথা থাকলেও পরে সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন জিয়া। এতে হতাশ হন তাহেরের অনুসারীরা। ওই সময়ে বাহ্যিকভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও অভ্যন্তরে চলে অস্থিরতা। বাংলাদেশে যারা মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি আছে, যাদেরকে উচ্ছেদ করবার জন্যই কিন্তু 7 নভেম্বর, সেই তাদের সঙ্গেই হাত মেলান এবং তারপরে তিনি একজন প্রতিবিপ্লবী নায়ক হিসেবে আবির্ভূত হন। 3 জন অত্যন্ত খ্যাতনামা মুক্তিযোদ্ধাকে কেন্দ্র করে কিন্তু ওই 7 নভেম্বর, এই 7 নভেম্বরে সাফল্যের জয় মাল্য কিন্তু জিয়াউর রহমানের হাতে আসে আর কি। এই রাষ্ট্রবিজ্ঞানীর মতে মতাদর্শিক ভিন্নতা বিবেচনায় ওই অভ্যুত্থানে নেতৃত্ব নির্বাচনে ভুল ছিল জাসদের। জিয়াউর রহমানের মতো দূরদৃষ্টি সম্পন্ন ব্যক্তিকে তাদের একটা কাজের জন্য ফ্রন্টম্যান হিসেবে, আন্দোলনের জন্য ফ্রন্টম্যান হিসেবে চিহ্নিত করে তাকে সামনে রাখা, এটাও এটা অসঙ্গত,
এটা 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 মানে কিছুতে এটা এটা মেলে না। অন্যদিকে এই বিশ্লেষক মনে করেন কৌশলগত কারণেই জিয়াউর রহমানকে মুক্ত করে সামনে আনেন কর্নেল তাহের। জিয়ার সঙ্গে তাহেরের যে বোঝাপড়া কিংবা জাতীয় সমাজতান্ত্রিক দলের যে একটা ঐক্য, সেটা ছিল একেবারেই কৌশলগত, এক রাতের ঐক্য। যখন এই প্রশ্ন এলো যে জিয়াউর রহমানকে আমরা কেন আস্থায় নিচ্ছি, তিনি বলছেন সে বন্দী, সে এবং চিফ অফ স্টাফ ছিল, সুতরাং সে যদি আমাদের পক্ষে আসে তাহলে আমাদের জন্য এই অভ্যুত্থানের জন্য সুবিধা হবে। কিন্তু সে আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এবং প্রতিবিপ্লব করতে পেরেছে, কিন্তু তার জন্য মূল্য দিতে হয়েছে, তাহেরকে জীবন দিতে হয়েছে। 7ই নভেম্বর পরবর্তী সময়ে জিয়াউর রহমান স্বাধীনতা বিরোধীদের পুনর্বাসন করেছিলেন বলেও মন্তব্য এই বিশ্লেষকের। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। এবার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের খবর। ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটনের ইমেল তদন্তে কোনো অপরাধে প্রমাণ পায়নি দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই। সোমবার মার্কিন কংগ্রেস সদস্যদের কাছে পাঠানো এক চিঠিতে একথা জানান সংস্থার পরিচালক জেমস কোমি। আর নির্বাচনে কারচুপি ঠেকাতে সমর্থকদের ভোট কেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান জানিয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এদিকে আল কায়েদার সন্ত্রাসী হামলার হুমকির পরিপ্রেক্ষিতে 8 নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ভোটিং কার্যক্রমে সাইবার হামলার আশঙ্কা থাকলেও তা সামাল দেয়া সম্ভব বলে জানিয়েছে হোয়াইট হাউস। 15 ইলেকটোরাল কলেজ ভোটের রাজ্য নর্থ ক্যারোলাইনা থেকে নির্বাচনের সবশেষ পরিস্থিতি সম্পর্কে জানাচ্ছেন তুষার আব্দুল্লাহ। নর্থ ক্যারোলিনাতে বসে আমরা হিলারি ক্লিনটনের বুকের উপর থেকে পাথর সরে যাওয়ার খবরটি জানতে পারলাম যে এফবিআই প্রধান জেমস কোমি কংগ্রেসকে জানিয়ে দিয়েছেন যে হিলারি ক্লিনটনের ব্যক্তিগত ইমেল ব্যবহারের যে তদন্তটি ছিল সে তদন্তে তারা কিছু খুঁজে পাননি। এই খবরটি ডেমোক্র্যাট শিবিরে স্বস্তি ফিরিয়ে এনেছে ঠিকই, তবে ডোনাল্ড ট্রাম্প কিন্তু তার সমর্থকদেরকে বলছেন যে ভোট কেন্দ্রে যেতে, যে ভোট কেন্দ্র পাহারা দেওয়ার কথা বলছেন, তিনি ভাবছেন যে ভোটে কারচুপি হবে এবং অনেকে মিথ্যে বা ভুয়া ভোটও দিতে পারেন। তবে হিলারি ক্লিনটনের এই যে তার বিরুদ্ধে আনা অভিযোগ থেকে তিনি রেহাই পেলেন, তাতে কিন্তু যারা আগাম ভোট দিয়ে ফেলেছেন প্রায় 2.5 কোটি ভোটার, সেক্ষেত্রে কোনো প্রভাব পড়বে না। তবে যারা এখনো ভোট দেননি এবং মঙ্গলবার দিন ভোট দেবেন, তাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এফবিআই এই রিপোর্টটি যথেষ্ট গুরুত্ব পাবে। আমি ডেমোক্রেট প্রার্থীকে ভোট দেব। ডেমোক্রেটরাই ক্ষমতায় আসলে সবার জন্য মঙ্গল হবে। বিশেষ করে হিলারি ক্লিনটনের বিরুদ্ধে যে অস্বচ্ছতা, বিশ্বস্ততার একটা প্রশ্ন উঠেছিল, সেখান থেকে কিন্তু হিলারি ক্লিনটন অনেকটাই রেহাই পেয়েছেন বলা যাবে। আর ডোনাল্ড ট্রাম্প, এখানকার নির্বাচন পর্যবেক্ষকরা বা রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে তিনি এখন তার সমর্থকদেরকে বলছেন যে ভোট কেন্দ্র পাহারা দেওয়ার জন্য, এবং হিলারি ক্লিনটন বা ডেমোক্রেটরা আবার এখানে সজাগ দৃষ্টি রাখতে চাইছেন যে ডোনাল্ড ট্রাম্প এই ভোট কেন্দ্রে তাদের সমর্থকদের যে অবস্থান করার কথা বলছেন, পাহারা দেওয়ার কথা বলছেন, সেখানে যে আবার কোনো সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি হয় কিনা। পরিস্থিতি দেখে মনে হচ্ছে এবছর হিলারি ক্ষমতায় আসবেন, তবে আমি ট্রাম্পকে সমর্থন করছি। আমার মনে হয় এবছর হিলারি ক্লিনটনই জিতবেন। গেল 2 মেয়াদে প্রেসিডেন্ট পদে ওবামা ছিলেন, তাই এবছর ডেমোক্র্যাট প্রার্থীর ক্ষমতায় আসার সম্ভাবনা বেশি। তবে হিলারির কিছু বিষয়ে আমার দ্বিমত থাকায় আমি ট্রাম্পকে সমর্থন করছি। ইমেইলে কেলেঙ্কারির মতো গুরুতর বিষয়ে অভিযুক্ত একজন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হোক, তা আমি চাই না। এটি হিলারির বিশ্বাসযোগ্যতায় প্রভাব ফেলেছে। এখন জনগণই ঠিক করবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কে হবে। পাশাপাশি সার্বিকভাবে, রাষ্ট্রীয়ভাবে বা জাতীয়ভাবে যদি আমরা বলি, তাহলে বলতে হবে যে নিরাপত্তার ব্যাপারটি এখন দেখা হচ্ছে। কারণ আল কায়েদা বলেছে যে ফ্লোরিডা, ভার্জিনিয়া এবং নিউ ইয়র্কে 3টি অঙ্গরাজ্যে তারা কিন্তু ভোটের দিন সন্ত্রাসী হামলা করতে পারে। পাশাপাশি রাশিয়া আবার হুমকি দিয়েছে যে তারা ভোটের দিন বিভিন্ন ভোট কেন্দ্রে ভোটার বাক্স আছে, সেখানে তারা হ্যাকিং করতে পারে। তবে হোয়াইট হাউস থেকে বলা হয়েছে যে ভোট গ্রহণের যে বিকেন্দ্রীকরণ যে পদ্ধতি আছে, সেই ক্ষেত্রে রাশিয়া খুব একটা সফল হতে পারবে না। নর্থ ক্যারোলিনা থেকে তুষার আব্দুল্লাহ। এদিকে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শাবলম বার্নিকাট বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে যে দলেরই প্রার্থী জয়ী হোক না কেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্কে কোনো প্রভাব পড়বে না। সকালে রাজধানীর সেতু ভবনে আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাৎ শেষে এই মন্তব্য করেন তিনি। বার্নিকাট বলেন, বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের শক্তিশালী গণতন্ত্রের ইতিহাস রয়েছে, তাই ভবিষ্যতে দুদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে।
বন্ধুপ্রতিম দেশগুলোর সাথে কিভাবে পথ চলবে এ ব্যাপারে প্রত্যেক প্রেসিডেন্টই ভিন্ন ভিন্ন কিছু পদক্ষেপ গ্রহণ করে, কিন্তু আমরা আশা করি বাংলাদেশ আমেরিকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কেন্দ্রবিন্দুতেই অবস্থান করবে, কারণ দুটি দেশের মানুষেরই রয়েছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করার এবং গণতন্ত্রকে সমুন্নত রাখার শক্তিশালী ইতিহাস। বর্তমান সরকারের মেয়াদে যেন এশিয়ান হাইওয়ে সুফল পাওয়া যায় সে লক্ষ্যে পদ্মা সেতু সহ এর সংযোগ সড়ক নির্মাণ শেষ করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। সকালে সেতু ভবনের ক্রস বর্ডার রোড নেটওয়ার্ক ইমপ্রুভমেন্ট প্রজেক্টের পরামর্শক নিয়োগ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, এই প্রকল্পের আওতায় এশিয়ান হাইওয়ের প্রায় 17টি সেতু নির্মাণ করা হবে। এর মধ্যে 4 কিলোমিটার দীর্ঘ সংযোগ সড়ক সহ প্রায় 700 মিটার 4 লেনের কালনা সেতু উল্লেখযোগ্য, যা নির্মাণে ব্যয় হবে প্রায় 672 কোটি টাকা। এই প্রকল্পে প্রায় 1900 কোটি টাকা সহযোগিতা করেছে জাপানি সাহায্য সংস্থা জাইকা। পদ্মার কালনা হয়ে গেলে এশিয়ান হাইওয়ের সাথে কানেক্টিভিটিটা আর কোনো মিসিং লিঙ্ক আমাদের থাকলো না। কাজে এটা আমাদের সরকারের এই মেয়াদেই আমাদের কাজগুলো পদ্মা সেতুর মতোই সম্পন্ন হবে। হোপফুলি আমরা সেই লক্ষ্যে কর্মকাণ্ড শুরু করে দিয়েছি, আমাদের প্রস্তুতি সেই লক্ষ্যেই শুরু হয়েছে। সরকারিভাবে শ্রমিক রপ্তানির তথ্য থাকলেও নেই বিদেশ ফেরত শ্রমিকদের কোনো তালিকা। দক্ষিণ জনগোষ্ঠী নিয়ে সরকারের কোনো উদ্যোগ না থাকাকে সদিচ্ছার অভাব হিসেবে দুষছেন সংশ্লিষ্টরা। গবেষকরা বলছেন, এতে কর্মহীন হয়ে পড়েছেন ফিরে আসা শ্রমিকরা। কিন্তু এই শ্রমিকদের আবারও বিদেশে পাঠাতে পারলে দ্বিগুণ লাভবান হতো দেশের অর্থনীতি। কাজল আব্দুল্লাহ রিপোর্ট। প্রতি বছর বিদেশমুখী শ্রমিকের সংখ্যা প্রায় 6 থেকে 7 লাখ। এই শ্রমিকদের বিষয়ে সব ধরনের তথ্য রয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কাছে, কিন্তু মেয়াদ শেষ অথবা প্রতারিত হওয়া সহ ব্যক্তিগত সমস্যার কারণে যেসব শ্রমিককে বিদেশ থেকে ফেরত আসতে হয় তাদের কোনো তালিকা নেই সরকারের এই গুরুত্বপূর্ণ দপ্তরে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বহীনতা বলে মনে করছেন সংশ্লিষ্টরা। যারা ফিরে আসবেন, কোথায় কাজ করেছিলেন, কিরকম কাজ করেছিলেন, কতদিন করেছিলেন, তার কি রকমের তার দক্ষতা হয়েছে, এর একটা ডাটাবেস যদি আমরা তৈরি করতে পারি, তাহলে নতুন কর্মসংস্থানগুলো যখন হবে বা যখন কোনো স্কিল ওয়ার্কারের ডিমান্ড আসবে, তখন কিন্তু আমরা ওই ডাটাবেস থেকে একটা দক্ষ লোককে কিন্তু পাঠাতে পারবো। রেকর্ড না থাকার বিষয়টি স্বীকার করে এ বিষয়ে ব্যাংক ঋণ ছাড়া সরকারের কার্যকর কোনো উদ্যোগের কথা জানাতে পারেননি সংশ্লিষ্ট দপ্তরের এই কর্মকর্তা। তারা যাতে ফেরত এসে কাজ করতে পারে সেজন্য কিন্তু গভর্নমেন্ট একটা স্পেশালাইজ কিন্তু ব্যাংক করছে, সেখান থেকে কিন্তু লোন দেওয়ার সিস্টেম আছে, যে এই ধরনের এন্টারপ্রেনারশিপ দ্বারা তারা কিন্তু ওই ব্যাংকে থেকে লোন নেওয়ার জন্য, এবং এটা আমরাই এশিয়ার ভিতরেই আমরা কিন্তু প্রথম সেই প্রবাসী কল্যাণ ব্যাংক করা হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে গিয়ে নানা পেশায় নিয়োজিত এসব শ্রমিকদের অনেকেই বিভিন্ন খাতে বিশেষ দক্ষতা নিয়ে ফিরে আসেন। গবেষকরা বলছেন, কোনো তথ্য না থাকায় দেশের কোনো খাতেই তাদের পরিকল্পিতভাবে ব্যবহার করা সম্ভব হচ্ছে না। আমাদের থেকে কিন্তু প্রচুর শ্রমিক বিদেশে, বিশেষ করে দুবাইতে বড় বড় শপিং মলে, বড় বড় কনস্ট্রাকশন, কাতার, কুয়েত এইসব কাজ করে যে বিশাল অভিজ্ঞতা তারা অর্জন করেছে, তাদের ডাটা না থাকার কারণে অথবা তারা যখন ফেরত আসে তাদের কাছে তথ্য থাকে না যে কোথায় আসলে আমি চাকরিটা পাবো, যার কারণে আমরা এই স্কিলটাকে কিন্তু আমরা হারিয়ে ফেলতেছি। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান রামরুর এক সাম্প্রতিক জরিপ অনুযায়ী বিগত 10 বছরে প্রায় 6 লাখ বাংলাদেশি শ্রমিক দেশে ফেরত এসেছেন, যার রপ্তানি প্রায় 29%। তাই তথ্য সংরক্ষণের মাধ্যমে দক্ষ শ্রমিকদের বিদেশে পাঠানোর পরামর্শ সংশ্লিষ্টদের। এতে শ্রমিকদের পাশাপাশি লাভবান হবে দেশ। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, যানজট নিরসন ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে চট্টগ্রামে 40টি জায়গায় চালু হচ্ছে পে পার্কিং সিস্টেম। নির্দিষ্ট হারে টাকা পরিশোধে পার্কিং করা যাবে গাড়ি। জলবায়ু পরিবর্তনের প্রভাবে দিন দিন বাড়ছে প্রাকৃতিক বিপর্যয়, বাড়ছে পৃথিবীর উষ্ণতা, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা, ঘটছে ঘূর্ণিঝড়, খরাসহ নানা প্রাকৃতিক দুর্যোগ। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ কার্বন নিঃসরণের মাত্রা কমানো না গেলে 30 বছরের মধ্যেই দেশের নিম্নাঞ্চল প্লাবিত হবে। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় উন্নত দেশগুলোর ভূমিকা প্রশ্নবিদ্ধ হলেও বাংলাদেশের অগ্রগতি সন্তোষজনক বলে মনে করেন পরিবেশবিদরা। আফজাল হোসেনের রিপোর্ট।
জলবায়ু পরিবর্তনের জন্য উন্নত দেশগুলো দায়ী হলেও এর প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় স্বল্পোন্নত দেশগুলো। গবেষণা বলছে গড়ে প্রতি বছর 6.5 মিলিয়ন মেট্রিক টন কার্বন নিঃসরিত হয় বায়ুমণ্ডলে, যা দ্রুত মাত্রায় উষ্ণ করছে পৃথিবীকে। এছাড়া জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা যেমন বাড়ছে, তেমনি হচ্ছে ঘূর্ণিঝড়, বন্যা, খরাসহ নানা প্রাকৃতিক দুর্যোগ। বিশেষজ্ঞদের আশঙ্কা, কার্বন নিঃসরণের মাত্রা 2.0-এর নিচে নামানো না গেলে 2050 সাল নাগাদ দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল পানিতে তলিয়ে যাবে। প্রতি বছরে 6 থেকে 11 মিলিমিটার বেড়ে চলেছে সমুদ্রের উচ্চতা। জলবায়ু পরিবর্তন যত দ্রুত ভাবে পানিকে বাড়াচ্ছে, মাটির সেটেলমেন্টে অত দ্রুত এখনো হচ্ছে না। এটা 10 বছরের মধ্যে আমরা দেখতে পাবো জলবায়ু পরিবর্তন মানুষের ক্ষতিগ্রস্ত দিকে এগোচ্ছে। এই শতাব্দীর শেষে যে 2 ডিগ্রির ভিতরে পৃথিবীকে রাখতে হবে, সেটা রাখা ক্রমেই কঠিনতর হয়ে যাচ্ছে। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশের সক্ষমতা কিছুটা বাড়লেও প্রয়োজনের তুলনায় কম বলেও মনে করেন তারা। ইটের ভাটা থেকে অবশ্যই আমরা কিছু কার্বন নির্গত হয়, তো এই কার্বনগুলি যাতে কম নির্গত করা যায় অথবা একেবারেই বন্ধ করা যায় কার্বন, সেটির ব্যবস্থা নেওয়া যেতে পারে। সাইক্লোনের যে প্রস্তুতি এবং তার জন্য মানুষের যে আগে কত লোক মারা যেত, এখন তা যায় না, অনেক ক্ষতিগ্রস্ত কমিয়ে এনেছে মানুষের। এদিকে কার্বন নিঃসরণ কমানো নিয়ে উন্নত দেশগুলোর ভূমিকা প্রশ্নবিদ্ধ, যদিও IUCN এর এশিয়া অঞ্চলের প্রধান শোনালেন আশার বাণী। বাংলাদেশের জলবায়ু পরিবর্তন মোকাবিলায় গ্রিন ক্লাইমেট ফান্ড এরই মধ্যে 2টি প্রজেক্টে অর্থ সহায়তা করেছে, যার মাধ্যমে জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবিলায় সুফল ভোগ করবে বাংলাদেশ। জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় উন্নত দেশগুলোর অনুদানের দিকে না তাকিয়ে উপকূলীয় অঞ্চলে বনায়ন সহ দীর্ঘমেয়াদী পরিকল্পনার উপর জোর দেন বিশেষজ্ঞরা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে যানজট নিরসনের পাশাপাশি যানবাহন চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনতে 40টি জায়গায় বিশেষ পে পার্কিং সিস্টেম চালু করতে যাচ্ছে সিটি কর্পোরেশন। নির্দিষ্ট হারে টাকা পরিশোধ করে এখানে গাড়ি পার্কিং করা যাবে। এক্ষেত্রে মূল সড়কের অংশ নিয়ে যেমন পার্কিং সিস্টেম হবে, তেমনি রাস্তার পাশে বড় জায়গা নিয়েও থাকবে একই ব্যবস্থা। পুলিশের ট্রাফিক বিভাগের পক্ষ থেকে এ ধরনের প্রস্তাবনা পাওয়ার পর সিটি কর্পোরেশনও ইতিবাচক সাড়া দিয়েছে। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। জনসংখ্যার দিক থেকে মেগা সিটির কাছাকাছি হলো এখন পর্যন্ত সেরকম কোনো সুযোগ সুবিধা করে ওঠেনি এই চট্টগ্রামে। বিশেষ করে নগরীতে কয়েক লাখ যানবাহন চলাচল করলেও নেই কোনো পার্কিং সিস্টেম। ফলে নগরের প্রতিটি গুরুত্বপূর্ণ মোড় এবং রাস্তার উপর রাখা হয় শত শত গাড়ি। পুলিশের ট্রাফিক বিভাগের পক্ষ থেকে নগরীতে যানজটের জন্য মূল কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে অবৈধ পার্কিং। এই সমস্যাটা অনুধাবন করে আমরা কিছু পে পার্কিং এর ব্যবস্থা রেখেছি। রাস্তাগুলি যেগুলি আছে বিজি স্ট্রিট, এগুলি হয়তো উইদাউট পে করতে পারে, বাট যেগুলি হচ্ছে বড় বড় স্থাপনা যেখানে 150টা গাড়ি আটে, ওইখানে ওনারা হয়তো এটা পে সিস্টেমে করতে পারে, ঘন্টা ওয়াইজ হিসাব হবে। এই অবস্থায় যান চলাচলের শৃঙ্খলা ফিরিয়ে আনতে নগরীর 40টি পয়েন্টে পার্কিং সিস্টেম চালুর জন্য স্থান নির্ধারণ করেছে পুলিশের ট্রাফিক বিভাগ। এজন্য একটি প্রস্তাবনা ট্রাফিক বিভাগের পক্ষ থেকে সিটি কর্পোরেশনকে দেওয়া হয়েছে। যেখানে পার্কিং করব সেখানে আবার এই পার্কিং করার কারণে কোনো আবার যানজট যদি তৈরি হয় তাহলে তো হিতে বিপরীত হবে। আমাদের এমন জায়গায় করতে হবে যেখানে খুব প্রশস্ত, গাড়ি চলাচলের ক্ষেত্রে কোনো প্রতিবন্ধক সৃষ্টি হবে না, কোনো যানজট হবে না। তবে এ ধরনের পার্কিং সিস্টেম চালুর ক্ষেত্রে সরকারি বেসরকারি সহযোগী সবগুলি সংস্থাকে যুক্ত করার আহ্বান সিডিএ চেয়ারম্যানের। আমাদের ট্রাফিক বিভাগ তাদের একা করা সম্ভব না, সিটি কর্পোরেশনের পক্ষে একা করা সম্ভব না। এই সমস্যা সমাধান করার জন্য স্টেক হোল্ডারকে নিয়ে একটা পরিকল্পনা করলে এটা সহজ হবে এবং তাড়াতাড়ি হবে। প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী প্রতিটি পার্কিং পয়েন্টে সর্বনিম্ন 50টি থেকে সর্বোচ্চ 200 গাড়ি রাখার ব্যবস্থা থাকবে। সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত অফিসের সময়কে পিক আওয়ার, বিকেল 5টার পর অফ পিক আওয়ার হারে ভাড়া দিতে হবে পার্কিংয়ে থাকা যানবাহনগুলোকে। কমল দেব, সময় সংবাদ, চট্টগ্রাম। রাজশাহীতে সবজি ও ফল চাষে বেড়েছে ফেরোমিন ফাঁদের ব্যবহার। এতে সবজির ক্ষেতে কমেছে কীটনাশক ব্যবহারের হার। কম খরচে ক্ষেত থেকে পোকামুক্ত সবজির উৎপাদন ভালো হয়, খুশি কৃষক। পাইকারি ব্যবসায়ীরা বলছেন বিষমুক্ত সবজি ও ফলের চাহিদা বাড়ছে জেলার বাইরের ব্যাপারীদের কাছেও। কৃষি কর্মকর্তা জানান, রফতানিযোগ্য সবজি ও ফল উৎপাদনে পরীক্ষামূলকভাবে জমিতে বাড়ানো হয়েছে ফেরোমিন ফাঁদের ব্যবহার। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে রাকিবুল হাসানের রিপোর্ট। সবুজে সবুজে ছেয়ে গেছে চারদিক, বাতাসে দোল খেলানো বাঁশের মাচায় লতায় লতায় ফুল, তরতাজা হয়ে উঠছে সবজি।
ফুলে ফলে ভরে ওঠা ক্ষেত থেকে বিষমুক্ত সবজি উৎপাদনে প্লাস্টিকের কৌটায় বসানো হয়েছে ফেরোমিন ফাঁদ। মূলত এসব কৌটায় ঝুলানো হচ্ছে বিভিন্ন জাতের ক্ষতিকর স্ত্রী পোকার ঘ্রাণ সমৃদ্ধ ওষুধ। এতে পুরুষ পোকাগুলো ছুটে এসে ফাঁদের এই খার পানিতে মারা পড়ছে। এতে মাছি জাতের পোকা দমন হওয়ায় কীটনাশক প্রয়োগ করতে হচ্ছে না কৃষককে। এতে পোকা দমনে প্রতি বিঘায় কৃষকের সাশ্রয় হচ্ছে ৩,০০০ টাকা। আর অধিক ফলন হওয়ায় মৌসুমের শুরু থেকে ২ দিন অন্তর অন্তর ফসল তুলতে পারছে কৃষক। ফেরোমন ফাঁদ ব্যবহার করে আমাদের কুদুর পোকামাকড় সহজে দমন করা যাচ্ছে। স্প্রে কম করা লাগে, এদিক দিয়ে আমাদেরকে মনে করেন মানে খরচটা কম হয়। এখানে অনেক পাইকারেরা আসে নিয়ে যায়, নিয়ে যে এটার চাহিদা বেশি। এদিকে স্থানীয় বাজারের চাহিদা মিটিয়ে প্রাকৃতিকভাবে বিষমুক্ত এসব ফল ও সবজির কদর বেড়েছে ঢাকা সহ অন্যান্য জেলার ব্যবসায়ীদের কাছে। আমরা বিষ ব্যবহার করলে মনে করেন যে আপনার হয়তো ১ সপ্তাহ পর করলে কাটতে পারি, আমরা ফেরোমন ব্যবহার করলে ১-২ দিন পর তুলতে পারি। বিষের যে তোড়টা থাকে ফসলে, এটা দিলে আর ওটা হবে না। চলতি মৌসুমে ফেরোমিন ব্যবহারে আশাপ্রদ সাড়া পাওয়ায় আগামীতে এর ব্যবহার বাড়বে বলে মনে করেন জেলার এই কৃষি কর্মকর্তা। উপসহকারী কৃষি কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তা এরা সবাই এটা যাতে ব্যাপক বিস্তার ঘটে এজন্য কাজ করে যাচ্ছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে এবছর খরিফ এক মৌসুমে ৯,০০০-এর মধ্যে ৮,০০০ হেক্টর জমিতেই ফেরোমিন ফাঁদের ব্যবহার করা হয়েছে। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। গ্রামের বাড়ি সাতক্ষীরার রসুলপুরের পারিবারিক কবরস্থানে জাতীয় অধ্যাপক ও শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর এমআর খানের দাফন সম্পন্ন হয়েছে। সকালে বিভিন্ন শ্রেণী পেশার হাজারো মানুষ ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান তাকে। পরে সকাল 10টায় রসুলপুর হাই স্কুল মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে গত রাত 8টায় যশোর শিশু স্বাস্থ্য ফাউন্ডেশনে পঞ্চম জানাজা অনুষ্ঠিত হয়। শনিবার বিকেলে রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে মারা যান তিনি। বেশ কিছুদিন ধরে পার্থক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন এই চিকিৎসক। অবশ্যই আমাদেরকে এটুকুই শুধু জানাচ্ছি আপনাদের যে দেশের বাইরের খবর। ভারতীয়দের সহজে ব্রিটেন ভ্রমণের সুযোগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। প্রথমবারের মতো ভারত সফররত থেরেসা আজ নয়াদিল্লিতে এক প্রযুক্তি সম্মেলনে অংশ নিয়ে একথা বলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে। তাদের মধ্যে পারস্পরিক বাণিজ্য সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা হতে পারে। ব্রিটেনের আনুষ্ঠানিকভাবে ইউরোপীয় ইউনিয়ন ছাড়ার আগে থেরেসা মের ভারত সফরকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। সম্মেলনে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রিটেনকে মহৎ বন্ধু উল্লেখ করে দুদেশের সহযোগিতার ভিত্তিতে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন। দুদিনের ভারত সফর শেষে মঙ্গলবার দিল্লি ছাড়ার কথা রয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রীর। We also fuel growth in both our countries. The entry process will become significantly easier. Fewer forms. ইউরোপিয়ান ক্লাব ফুটবলের খবর। লা লিগায় সেভিয়ার বিপক্ষে কষ্টার্জিত জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। ম্যাচের 15 মিনিটে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত মেসি ও সুয়ারেজের গোলে 2-1 গোলের জয় নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে লুই এনরিকের শিষ্যরা। এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে হোঁচট খেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন লেস্টার সিটি। ওয়েস্ট ব্রমউইচের কাছে 2-1 গোলে হেরেছে উনাই এমরির দল। সবশেষ চ্যাম্পিয়ন্স লিগে ম্যান সিটির কাছে হারের পর নিজেদের আত্মবিশ্বাস পুনরুদ্ধারের লক্ষ্যে রেমন সানচেজ স্টেডিয়ামে স্বাগতিক সেভিয়ার বিপক্ষে মাঠে নামে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। তবে বার্সেলোনার এবারের মৌসুম যে খুব একটা ভালো যাচ্ছে না তা প্রমাণিত হয় ম্যাচের 15 মিনিটেই। দুদলের আক্রমণ পাল্টা আক্রমণের মাঝে সেভিয়ার পাবলো সারাবিয়ার অ্যাসিস্টে দলকে লিড এনে দেন স্প্যানিশ মিডফিল্ডার ভিতোলো। ফলে শুরুতেই পিছিয়ে পড়ে গোল পরিশোধে মরিয়া হয়ে ওঠে বার্সার আক্রমণ ভাগের ত্রিরত্ন মেসি, নেইমার, সুয়ারেজ। ফলস্বরূপ ম্যাচের প্রথমার্ধের 2 মিনিট বাকি থাকতে নেইমারের পাস থেকে এবারের মৌসুমের 8ম গোল করে দলকে সমতায় ফেরান লিওনেল মেসি। ফলে 1-1 গোলের সমতায় থেকেই বিরতিতে যায় দুদল। বিরতি থেকে ফিরে ব্যবধান বাড়াতে আক্রমণ পাল্টা আক্রমণ চালাতে থাকে দুদলই। 61 মিনিটে আবারও সেই বার্সা ত্রিরত্নের জাদু। এবার বলের যোগানদাতা স্বয়ং মেসি, আর তা গোলে পরিণত করে দলের জয় নিশ্চিত করেন উরুগুয়ান স্ট্রাইকার সুয়ারেজ। পুরো সময় শেষে আর কোনো গোল না হওয়ায় 2-1 গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে লুই এনরিকের দল। এই জয়ে টেবিলের শীর্ষ দল রিয়াল মাদ্রিদের চেয়ে আর 2 পয়েন্ট পিছিয়ে আছে কাতালানরা।
এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ঘরের মাঠ কিং পাওয়ার স্টেডিয়ামে ওয়েস্ট ব্রমউইচের মুখোমুখি হয় লিস্টার সিটি। ঘরের মাঠ হলেও এদিন নিজেদের ছন্দ যেন খুঁজে পাচ্ছিল না এমরির দল। ফলস্বরূপ প্রথমার্ধে গোল শূন্য থেকেই বিরতিতে যায় দুদল। বিরতি থেকে ফিরে 55 মিনিটে ম্যাথিউ ফিলিপের পাস থেকে গোল করে দলকে লিড এনে দেন জেমস মরিসন। যদিও এর 3 মিনিট পরই রিয়াদ মাহরেজের গোলে সমতায় ফেরে ফক্সেসরা। তবে তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। 72 মিনিটে ম্যাথিউ ফিলিপের একক প্রচেষ্টায় ব্রমউইচ জয়সূচক গোল করলে ঘরের মাঠে হারের লজ্জা নিয়ে ফিরতে হয় লিস্টার সিটিকে। এ হারে পয়েন্ট টেবিলের 14 নম্বরে নেমে এসেছে বর্তমান চ্যাম্পিয়ন। নিয়ামতুল্লাহ বাবু, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। সংসদ সদস্যরা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না। আপিল বিভাগ হাইকোর্টের রায় বহাল রেখেছেন। ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরে হামলার ঘটনায় ভিডিও ফুটেজ দেখে আরো 21 জন গ্রেফতার। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা বলছে পুলিশ। ঘটনা বহুর 7ই নভেম্বর আজ। ভিন্ন ভিন্ন আঙ্গিকে দিনটি পালন করছে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে যে দলই জয়ী হোক বাংলাদেশের সঙ্গে সম্পর্কে কোনো প্রভাব পড়বে না বলেন মার্শা ব্লুম বার্নিকাট। এবং আল কায়েদার হুমকির পর যুক্তরাষ্ট্রের নির্বাচনকে সামনে রেখে নিরাপত্তা জোরদার। এফবিআই তদন্তে হিলারির ইমেইল কেলেঙ্কারির তথ্য মেলেনি। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও এয়ারটেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।